2009 সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি। আসার সময় মায়ের 5 ভরি গহনা আর বাবার বেতনের 20,000 টাকা নিয়ে চলে আসি। প্রতারকের সাথে পাড়ি জমায় নতুন জীবনের আশায়। আমি ভোর 6টা বাজে বাসা থেকে বের হই। 2009 সালে কোনো একটা সকালে আমি বসে থাকি তার সাথে রেল স্টেশনে। ট্রেনের জন্য দুজনেই অপেক্ষা করি। আমি ভয়ও পাচ্ছিলাম আবার সুখও পাচ্ছি, কারণ আমি আমার প্রিয় মানুষটার সাথে নতুন অধ্যায় শুরু করব। তাই আমরা ট্রেনে করে ঢাকায় আসি। ঢাকায় আসার পর সে আমাকে বলল, মোনা তোমার টাকাগুলো আমাকে দাও তো। তখন আমি নিজের কাছে 5,000 টাকা রেখে বাকি 15,000 টাকা আমি তাকে দিয়ে দিই। আর সে আমাকে বলেছে কত টাকা এনেছো। আমি তাকে বলেছি 15,000 টাকা এনেছি আর কিছু গহনা। সে শুধু আমাকে বলল গহনাগুলো সাবধানে রেখো। তখন আমরা একটা খাবার হোটেলে ঢুকে খাবার খাই। হোটেল থেকে বের হয়ে সে মোবাইলের দোকানে ঢুকে সে আমার টাকা একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে 12,000 টাকা দিয়ে আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দেয়। তার মোবাইলটার দাম 1,000 টাকা এমনটা হবে। সে মোবাইলটা কিনে আমাকে বলে এ শহরে এরকম দামি একটা ফোন না হলে ভালো চাকরি জুটবে না। আমিও তার কথা বিশ্বাস করে নিলাম। এরপর সে আমাকে নিয়ে তার বন্ধুর বাসায় উঠে। বন্ধুটা একটা রুমে থাকে, সেখানে আমরা দুইজন। রাতে আমি আরো একটা ফ্লোরে থাকি আর বন্ধুটা খাটের উপরে থাকে। সে রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। পরের দিন সকালবেলা তার বন্ধু চাকরিতে যাওয়ার পর সে আমাকে বলল, মনা দেখি তোমার কাছে কি কি গহনা আছে। আমি গহনাগুলো বের করে তাকে দেখাই আর টাকাগুলো আমার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখি। আর তারপর তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়। এভাবেই কয়েকদিন যায়, কিন্তু সে আমাকে বিয়ে করছিল না। আমি তাকে বিয়ের জন্য অনেক চাপ দেই, তারপরেও সে আমাকে বিয়ে করছে না। সে আমাকে বলে যে ভালো দিনে বিয়ে করতে হয়, আমি তোমাকে শুক্রবার দিন বিয়ে করব। আমিও তার কথা বিশ্বাস করি। ওই বাসায় 4 দিন অতিক্রম করার পর সে কয়েকদিন পর বাহির থেকে এসে আমাকে বলে, মনা আমরা যে অবিবাহিত দুইজন একা আছি, এলাকার কিছু লোকজন জেনে যায় এবং তারা বাসার দিকে আসছে, আমরা কি করব। এটা বলার পর কিছু সময় পর 3টা ছেলে আসে আর আমাদেরকে নানা রকম ভাবে বাজে কথা বলতে থাকে। ওই 3টা ছেলেকে ও কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে চায়, কিন্তু ওরা রাজি হয় না। তখন ছেলেগুলো বলে আমি যদি তাদের সাথে শারীরিক সম্পর্ক করি তাহলে নাকি আমাদেরকে তারা ছেড়ে দিবে। আর তার বন্ধুর বাসাটা এমন এক জায়গায় ছিল, বাড়ির দরজা আটকিয়ে দিলে আশেপাশে কি হচ্ছে কেউই বুঝতে পারবে না আর দেখাও যায় না। আমার তো শয়তানটার নামই বলা হয়নি। শয়তানটার নাম ছিল রাজীব। তখন তারা আমাকে বিভিন্ন ভয় দেখায়। এক পর্যায়ে নিরুপায় হয়ে আমরা রাজি হয়ে যাই। ওই দিন ওই ছেলে 3টাই আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি খুব ভেঙে পড়ি এবং রাজীবকে বিয়ের জন্য বলি। রাজীব আমাকে বলে পরশুদিন আমরা বিয়ে করব। তারপরের দিন রাজীব বাসায় না থাকায় রাজীবের বন্ধু আমার সাথে শারীরিক সম্পর্ক করে। রাজীব সাথে সাথে বাসা আসাতে আমি ওকে ঘটনাটা বলতেই সে আমাকে বলে এরকম কিছু হয় না এসব করলে। বন্ধু মানুষ আমাদেরকে থাকতে দিয়েছে, না হয় তার সাথে একটু সময় কাটালা, তাতে কি হয়েছে। আমি তার কথায় অবাক হয়ে যাই যে সে এটা কি বলে। সেদিন রাতে রাজীব আমাকে বলে চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই, তার আগে আমরা আমাদের বড় বোনের বাড়িতে গিয়ে আমাদের বিয়েটা সেরে নিব। তার বড় বোনের বাড়ি নাকি কুমিল্লাতে। আমিও তার কথা বিশ্বাস করে সেদিন রাতেই আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেই এবং সে আমার সাথে আনা গহনাগুলো নিয়ে নেয়। সে বলে যে আমার কাছে রাখি, তা না হয় তুমি হারিয়ে ফেলবে। আমি 17 বছরের একজন যুবতী, তাকে না বুঝে বিশ্বাস করেছি। কুমিল্লাতে আসার পর আমরা একটা বাসায় চলে আসি। সেখানে একটা খুব সুন্দরী মহিলা ছিল। আমি তাকে সালাম দেই, সে নাকি রাজীবের বোন। তারপর রাজীব আমাকে বলল, মোনা তুমি কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো, অনেক জার্নি করেছো, রাতে আমরা বিয়ে করব। এখন আমি বিয়ের বাজার করতে যাচ্ছি, তুমি থাকো। আমিও তার কথায় বিশ্বাস করে থেকে গেলাম। সেখানে আরো কয়েকটা মেয়েকে দেখলাম আর বাসাটা অনেক বড় ছিল। আমাকে ভাত দেওয়া হলো, আমি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা আমার ঘুম ভাঙলো। তখন রাজীবের কথা জিজ্ঞাসা করাতে ওই মহিলা আমাকে বলল, কে রাজীব এখানে বেচে দিয়েছে, এখন কথা কম কার, রাতের রুমে মেহমান যাবে, খুশি কইরা দিস। আমি ওই মহিলার কথা বিশ্বাসই করতে পারছিলাম না, কি বলে এইসব। আমি কান্না করি আর চিৎকার করি এখান থেকে বের হওয়ার জন্য। এজন্য অনেক মারে তারা আমাকে। একদিনে 3টা পুরুষ পাঠানো হতো আমার কাছে, আর যদি আমি না করতাম তাহলে আমাকে অনেক মারতো। আমার জীবনটা তখন পতিতালয়ের মধ্যে সীমাবদ্ধ। আমি যাদের সাথে ছিলাম মেয়েগুলো ভীষণ সুন্দরী ছিল। আমাদেরকে একসাথে তেমন একটা গল্প করতে দিত না। আমার আর সহ্য হচ্ছিল না। একদিন সিদ্ধান্ত নেই এর থেকে মৃত্যু অনেক ভালো, তাই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেই। বাথরুমে গিয়ে ঝর্ণার পাইপের সাথে গলায় দড়ি দেই, কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি এসেও নিজে আবার বাঁচতে চাই। মৃত্যুর কষ্ট খুবই ভয়ানক। সেদিন গলায় দড়ি দিয়েও আমি নিজেকে বাঁচিয়ে নেই। আমি সহ মোট 18টা মেয়েকে তারা নেপালে পাচার করে। নেপালে আমাদেরকে একটা বাংলো বাড়ির মতন জায়গায় নিয়ে যাওয়া হয়। আমার বাড়ির কথা ভীষণ মনে পড়তো, কত সুখের জীবন ছিল, অথচ আমি নিজেই নিজের জীবনটাকে নষ্ট করেছি। আমরা 4 বোন ছিলাম। বাবা সরকারি চাকরি করতেন, মাসে 30,000 টাকা বেতন পেতেন। সেই টাকা দিয়ে আমাদের জীবন খুব ভালোই যেত। আমি সবার ছোট ছিলাম। আমার বড় বোনের তখনও বিয়ে হয়নি, আর আমি তো সবার ছোট। আমার বিয়ে হতে অনেক দেরি।
আর যদি তখন আমি বিয়ের কথা বলতাম তাহলে কেউ মানবে না, কারণ আমার বড় আরো 3টা বোন আছে। তাই রাজীবের সাথে আমি পালিয়ে আসি, আর এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। বাবা সবসময় চাইতেন আমরা সব বোনরা যেন পড়ালেখা করে মানুষের মতন মানুষ হই, কিন্তু নিজের ভাগ্য নিজের হাতে নষ্ট করেছি। কাউকে দোষারোপ করার মতন কিছুই নেই। কাউকে অন্ধ ভালোবেসে আজ নিজের জীবনটাকে নরক বানিয়ে দিয়েছি। এরপর আমরা কয়েকজন মিলে ভাবলাম যে এখান থেকে আমরা পালাবো। আমরা ফাঁদ পাতলাম এবং আমরা পালাতে পারলাম। মোট 18 জন মেয়ে ছিলাম আমরা।